প্রবাসীদেরকে জিম্মি করা, তাহলে এখন তো কোনো রাজনৈতিক সরকার না, তাহলে ওনাদের দরকার না যে আমাদের যে র্যাব গঠন করা ছিল, যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তো তাহলে এই যে র্যাপিড অ্যাকশন, দ্রুত অ্যাকশন যারা করবে র্যাব, তাহলে এই সরকারের উচিত ছিল না এই রকমের সমস্ত জায়গার সিন্ডিকেট ভেঙে তছনছ করে দেওয়া? সরকার কি পারছে এখন পর্যন্ত? এই মালয়েশিয়ার আমি টিকিট পাচ্ছি না, এই 11 তারিখে যাওয়ার জন্য যে টিকিট, অথচ দেখবেন যাওয়ার সময় ফ্লাইটের সিট খালি আছে, ঠিক আসার সময় এই চিত্র। সেই ক্ষেত্রে এই টিকিট সিন্ডিকেট নিয়ে তো কত ধরনের আলাপ আলোচনা, সমস্ত প্রবাসীদের এটা একটা অভিযোগ, এখানে অল্প পয়সা ইনকাম করে যাওয়ার সময় 70-60 হাজার টাকা, যাওয়ার সময় আসার সময় 80 হাজার টাকা ভাড়াই তার চলে যায়। তো এইগুলো তো দেখতে হবে সরকারের। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই প্রবাসীদের দুঃখের কথাগুলো, তাদের অধিকার আদায়ের জন্য প্রবাসীদের সুনির্দিষ্ট প্রতিনিধিত্ব আগামীর সংসদে থাকা দরকার। আমরা মনে করি 400 সংসদ সদস্য 300 থেকে বাড়িয়ে 400 করার আলোচনা হচ্ছে 100 নারীর জন্য রাখার জন্য, তাহলে 10% প্রবাসীদের জন্য রাখা যেতে পারে। কারণ ইউরোপ, আমেরিকা, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশের প্রবাসীরা সেখানে ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত, অনেকেই তাদের যে অভিজ্ঞতা সেটা যদি আমরা দেশের কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই আমাদের দেশ উপকৃত হবে। এই যে টাকা পাচার, আমরা বলেছি বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, কোনো প্রবাসী টাকা পাচার করেনি, পাচার করছে দেশের এমপি মন্ত্রীরা। সুতরাং সেক্ষেত্রে এখানকার এই 10% প্রবাসীদেরকে যদি সুযোগ দেওয়া যায় আগামী সংসদ নির্বাচনে, তাদের মাধ্যমে অন্তত এলাকার মানুষের উন্নয়নের জন্য নিজের ব্যক্তিগতভাবে খরচ করবে, নির্বাচনে খরচ করবে, বরঞ্চ বিদেশি কারেন্সি দেশে ঢুকবে। এখন বিদেশি কারেন্সি দেশে ঢোকাটা খুব জরুরি। সেই জায়গা থেকে আমি এটা চিন্তা ভাবনা করে দেখলাম, আমাদের দলের সাথে আলাপ আলোচনা করে আমরা আনুষ্ঠানিকভাবে প্রয়োজনে এটা প্রস্তাব জানাবো। আপনারাও প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা অন্যান্য সকল সকল প্রবাসীর জন্য সুযোগ তৈরি হবে, অন্তত 10% প্রবাসীদের জন্য কোটা রাখা যেতে পারে আগামী সংসদে। এবং বিশেষ করে এইখানে আমি এমবিসিতে যাই নাই, আমি ওনাকে বলছি যে আগামীকালকে আমি শর্ট ভিজিট, আপনি একটু জানেন, তো উনি তো টাইমটা জানাবে। এইখানে তারা বললো তারা তো ভিকটিম, আপনারা দেখেছেন যে একজন কর্মকর্তা সে ছাত্রদেরকে এখানে যারা আন্দোলন করেছিল তাদেরকে জেলেও নাকি পাঠিয়েছিল, তাহলে সে কিভাবে এখনো এইখানে দূতাবাসে থাকে? তাহলে এটার চেয়ে তো মানে উপহাস আপনাদের সাথে আর কিছু হতে পারে না, যে আপনাদের জেলে পাঠাইছে, হুমকি দিছে, সে এখনো এমবেসিতে বহাল তবিয়ত। তো এই ধরনের অবশ্যই বিভিন্ন জায়গায় যারা আছে ফ্যাসিবাদের দোসর, স্বৈরাচারের দোসর, বিভিন্ন এমবেসিতে, আমি অনেকের কথা বলি, আমি একবার দুবাইতে গেছিলাম, আমার বিরুদ্ধে অ্যালিগেশন দিয়েছিল যে সে জঙ্গিবাদের অর্থায়ন কার্যক্রমের সাথে জড়িত, পরে দুবাই আমাকে ব্ল্যাকলিস্ট করেছিল। পরে অ্যাম্বাসেডারকে বললাম এইবার যে তোমাদের দেশে এই ঘটনা ঘটছিল, পরে তুমি তো কখনো জানাও নাই। তোমারে জানাবো কি, আমার তো নিজের লজ্জা, আমার দেশ থেকেই কমপ্লেইন দেওয়া হয়েছিল তখন। তো এইভাবে বিরোধী মতের কারণে প্রবাসে যে কত মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে, ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাদের পরিবারকে, যারা এগুলো করেছে তারা চাকরিতে বহাল থাকে কিভাবে, আমি তো এটাই জানি না। অবশ্যই যেটা আমরা বলছি যে এখনও স্বাভাবিকভাবেই সরকার মানে একটা দুর্বল সরকার হওয়ায় এই সরকারের দুর্বলতাকে কাজে লাগিয়ে ফ্যাসিবাদী গোষ্ঠী তোষামদির যুগে ফিরে গিয়ে তোষামত করে, খাতিল করে, এরে ধরে ওরে ধরে পদায়ন প্রমোশন নিচ্ছে। কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে এখন থেকে সোচ্চার হওয়ার কথা ভাবছি। বিশেষ করে সিরিয়ার আপনারা দেখেছেন যে আসাদপন্থীদের হামলায় আপনার এই নতুন সরকারের আপনার বেশ কিছু আইনশৃঙ্খলা বাহিনী সহ সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন 70 জনের মতো। এই ঘটনা কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলছে যে এই যে আজকে আমরা প্রশাসনের এখনও অনেকেই কিন্তু আগের সরকারেরই সুবিধাভোগী, কাজেই তাদেরকে চিহ্নিত করে যদি ব্যবস্থা নেওয়া না যায় তাহলে আবার কিন্তু দেশে অন্যরকম পরিস্থিতি তৈরি হতে পারে। এই যে দেশে অনেকগুলো ঘটনা ঘটছে, সরকারের দুর্বলতারও যেমন দায় রয়েছে, সেটাও যেমন একটা বাস্তবতা, আবার এই পতিত স্বৈরাচার গোষ্ঠীর যে মিলিয়ন মিলিয়ন টাকা দেশে এবং দেশের বাইরে রয়েছে, ওইটাকেও ইনভেস্ট করছে যে বাংলাদেশকে অস্থিতিশীল করে বিশ্ববাসীর কাছে দেখানোর জন্য যে বাংলাদেশ একটা ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্র হচ্ছে এবং ইউনুস ব্যর্থ হচ্ছে। তো এখানে ব্যক্তি ইউনুসের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই, আমাদের সবাই মিলে তাকে সফল এবং সার্থক করতেই হবে। আমরা সরকারের দুর্বলতা নিয়ে সমালোচনা করি, প্রয়োজনে আমরা তাদেরকে বাধ্য করব,
কিন্তু আমাদেরকে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, এই সরকার যদি ব্যর্থ হয়, এই সরকারের দ্বারা যদি আগামীতে একটা ভালো নির্বাচন এই দেশ না পায়, আমরা যদি একটা শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে না পারি, তাহলে আসলে আমাদের সংকট উত্তরণের সহজ কোনো পন্থা নাই। আশা করি সরকারের সাথে আমাদের ডায়ালগের সুযোগ আছে, আমরা ডায়ালগ চালাবো, আমরা আমাদের ডায়ালগের মাধ্যমেই আমরা তুলে ধরবো। তবে একটা কথা, দেশের বিশেষ করে এখানে যেহেতু মিডিয়ার অনেকে আছেন, দেশের মিডিয়াতে কথাটা গেলে সে বিষয়ে সতর্ক করতে হবে। এই যে আন্দোলন, অবশ্যই যারা ধর্ষণ কিংবা যে কোনো ধরনের অপরাধের সাথে যারা জড়িত থাকুক, মব জাস্টিস কিংবা এই যে মব তৈরি করা, চাঁদাবাজি, সিন্ডিকেট, নৈরাজ্য, তাদেরকে শক্ত হস্তে দমন করতে হবে। একই সাথে মনে রাখতে হবে এই ধরনের ঘটনা থেকেই কিন্তু স্ফুলিঙ্গ অন্যদিকে নেওয়া সম্ভব। সেক্ষেত্রে গোয়েন্দা সংস্থা, সরকার উচ্চ পর্যায়ে যারা আছেন তাদেরকে সতর্ক থাকতে হবে এই ঘটনা থেকে যেন আরেক দিকে স্ফুলিঙ্গ তৈরি না হয়। ঘটনা ঘটলে সাথে সাথে সেটার বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নিতে হবে, স্টেক হোল্ডারদের সাথে ডায়ালগ করতে হবে, যেটা সরকার অনেকদিন ধরে করে আসছে। দেখেন, এইটা বলছি, এখন আমার নিজের কাছে কিছু ক্ষেত্রে অপরাধী মনে হয়, কারণ কি মানুষকে উস্কানি দেওয়া বা এই পথে আমরা নিয়ে আসছিলাম, যেটা বলেছি জেলখানা থেকে আন্দোলনে যখন নিস্তব্ধতা, নীরবতা, সাংবাদিকরা বলছিল প্রিজন ব্যানের ইয়ে থেকে, ভাই কিছু একটা বলেন, আন্দোলনে ভাটা পড়ছে, আপনারা জেল থেকে বললে চাঙ্গা হবে, কিছু কথা বলেন। আমি আর চিন্তা ভাবনা অত কিছু করি নাই, যাইছে একটা কথাই ওই এই সেফাতুল্লাহ যে শব্দ ইউজ করে শব্দ বোমার মতো ছেড়ে দিয়েছিলাম যে 90% পতন হয়ে গেছে, 10% বাকি আছে। তো যাই হোক, সবাই সেখানে আপনাদের যার যার ভূমিকা প্রবাস এবং দেশ থেকে নিয়েছেন, কিন্তু আমাদের মিডল ইস্টে সম্ভবত এই ইউএইতে বেশ কয়েকজন ভাইরা আটক হয়েছিলেন। ওই দেশে তো প্রোটেস্ট করা যায় না, তাদেরকে মুক্ত করা গেছে। কয়েকজন এখনও জেলা আছে কিনা আমি এখানে এসে খোঁজ দিতে পারি, আগে শুনছিলাম কয়েকজন প্রসেসিং আছে, কিন্তু তাদের যে ব্যবসা বাণিজ্য তারা কিন্তু সব হারাইছেন, খালি হাতে চলে এসেছিলেন। তাহলে আমরা এই যে বিপ্লবের পক্ষে মিডল ইস্টের মতো দেশে থেকে যারা জীবনের ঝুঁকি নিয়ে এই প্রতিবাদটা করলো, আমাদের তো দরকার ছিল ওরা এয়ারপোর্টে আসার সময় ওদের প্রত্যেকের জন্য একটা খাম রেডি করে রাখা, যে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া, যে পরিবারের কাছে গেলে যেন একটু কিন্তু হয় নাই। আমরা বলেছি মন্ত্রীদের সাথে উপদেষ্টা, 2-3 উপদেষ্টাকে বলেছি সবাই করবে দেখবে। তো এটাই বলি যে আসলে ওই যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়, এরকম একটা অবস্থা। এই তরুণরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, আগামীতে সংসদে যায়, দেশের একটা আমূল পরিবর্তন ঘটবে। সেই ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা আছেন সেই সমস্ত দলেও যেন এই তরুণদেরকে প্রাধান্য দেওয়া হয়। এবং একই সাথে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি মনে করি যে প্রবাসে যারা থাকে তারা স্যাঁচরামি, দুর্নীতি, লুটপাট এই চিন্তা ভাবনা তাদের নাই। আমরা যারা দেশে আছি তাদের এই ধান্দাবাজি, কিভাবে মানুষকে জিম্মি করে পয়সা ইনকাম করা যায় রক্ত বেচে। এই যে প্রবাসে আসেন, মালয়েশিয়া থেকে আসতে এক একজনের আপনার এই 4 থেকে 6 লাখ টাকার মতো চলে যায়। মিডল ইস্টে যাইতেও সেম, অথচ অনেক দেশ ভিসা দেয়, টিকিটটা পর্যন্ত তারা দেয়। তাহলে আমাদের দেশের আপনারা যারা আসেন, জমি বেচা, বউয়ের গয়না বেচে আপনারা আসেন, এবং আপনাদের এই জমি বেচায়, বউয়ের গয়না বেচায় কে? প্রতিষ্ঠিত লোকেরা, সমাজের এলিট লোকেরা, এমপি, মন্ত্রী, ব্যবসায়ী, শিল্পপতি। যেমন আপনারা একটা প্রতিষ্ঠানের কথা কি যেন বলেছেন, স্কেলের কথা, ওইটার কি ধরেন এইখানে যে এয়ারপোর্টে কাজ করে উনি কোইটার মালিক, কিংবা যে রেস্টুরেন্টে কাজ করে উনি কোইটার মালিক, ওখানের মালিক কিন্তু শীর্ষ ধনী। আগের সরকারে থাকতে একদল চালাইছে, এখন আবার আরেক দল চালাইছে। মিজানুর রহমান আজহারী সাহেবের এখানে বোধহয় প্রোগ্রাম, আমিও বলছিলাম, তো আমারটা অত ভাইরাল হয় না, উনি ভাইরাল হয়ে বিপদে পড়ছে। উনি বলছিলেন একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য। এটা বলছি, এটা কিন্তু আমিও মানে বলছি, তো আমারটা যাই হোক অত হয় না, উনি বলছে সেটা উনি একটু চাপের মধ্যেও পড়ছে। বিপ্লব করেছিলাম তাদের নাকি পতিত স্বৈরাচারের। তো আমার মনে হয় যে দুইটা পক্ষের দায়, একটা হচ্ছে আমরা যারা আন্দোলন করেছিলাম, আমরা যারা বিপ্লবের শক্তি, আমাদের একটা দায়। দ্বিতীয় হচ্ছে এই সরকার। কারণ কি, পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের গণ অভ্যুত্থান কিংবা বিপ্লবের পরে বিপ্লবের স্পিরিটের আলোকে বিপ্লবী অংশীজনদেরকে নিয়ে সরকার হয়। এইখানে আসলে কোন প্রক্রিয়ায় কিভাবে শেষ দিকে বিদেশি মিশনগুলো ঢুকে গেল, বিদেশি দূতাবাসগুলো তাদের প্রেসক্রিপশনে কিভাবে কি করে ফেললো, এটা আসলে আমাদের বোঝার আর সময় হয় নাই বা আমরা বুঝতে পারিনি। একটা সরকার হয়েছে,
অত্যন্ত দুর্বল সরকার এবং বিদেশি ক্রিয়া নরকের মানে ভূমিকায় অবতীর্ণ সরকার, যার ফলে আসলে তারা যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি তথা দেশকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়ার কথা গত 6 মাসে সেটি তারা পারছে না। আবার আরও একটা মানে দুর্বলতা হচ্ছে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর, আসলে রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান যারা রাষ্ট্রবিজ্ঞানে পড়ে, এইটা শুধুমাত্র আপনার সমাজকর্মী এনজিও কর্মী দিয়ে রাষ্ট্র চলে না, চলতে পারে না। সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো, আমি শুনেছিলাম শুরুর দিকে একটা আলোচনা হয়েছিল যে একটা জাতীয় সরকার করা, কোনো বৃহৎ দল এগ্রি করে নাই যে না আমরা জাতীয় সরকার চাই না, ইলেকশনের মধ্যে আমরা সব নিয়ন্ত্রণ করতে চাই। এখন কথা হচ্ছে একটা রাজনৈতিক দল বললেই কি সেটাকে প্রাধান্য দিতে হবে, জাতীয় সরকার হবে না? আজকে যদি একটা জাতীয় সরকার হতো সেখানে ধরেন মেজর পলিটিক্যাল পার্টিগুলো এখানে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, গণ অধিকার এরকম আরও যারা আছে বা তাদের একটা পার্টিসিপেশন থাকতো, 10টা রাজনৈতিক দল থেকে 2 জন করে নিয়ে যদি 20 জন থাকতো, এখন আর ধরেন অন্য সাইড থেকে 20 জন 40 জন, মন্ত্রিসভা বা মিনিস্ট্রি আছে প্রায় বোধহয় 58টা না 60টার মতো, 60 জন মন্ত্রী তো এমনিই প্রয়োজন। এখন আমরা শর্ট মন্ত্রিসভা করলাম, যার ফলে হয়েছে কি এখন একজনে আগে একটা মিনিস্ট্রি চালায় নেই, আপনি বলেন সে 2টা চালাইবে কেমনে? এখন ঠিক আছে আমি আগে এমপিও নিই, তাই বলে কি আমি এমপি হতে পারবো না? পারবো। তো স্বাভাবিকভাবে আমার চেয়ে পূর্বের যে একজন এমপি তার যে পার্লামেন্টের প্রসিডিউরগুলোর তার যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আমি একবার প্রথমবারই কিন্তু আমার হয়ে যাবে না। তো যাদেরকে নেওয়া হয়েছে যোগ্য, দক্ষ, তাদের দেশপ্রেম আছে, সততা আছে, আমরা বিশ্বাস করি, কিন্তু একটা নতুন মানুষকে 2-3টা মিনিস্ট্রিতে কেন বসায় রাখতে হবে? ওইখানে আরও আমরা অভিজ্ঞ কিছু মানুষকে নেই, অনেক দিন ধরে বলে আসছি যেটা রিফর্ম করেন। এখনও রাজনৈতিক এখনও যে পরিস্থিতি দেশের, তাতে আমরা বুঝতেছি নির্বাচন আসলে আমরা প্রত্যাশা করছি ডিসেম্বরের মধ্যে হবে, প্রধান উপদেষ্টা বলছেন, বাট আমি এখন সন্দিহান যে আদৌ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয় কিনা, কারণ তার কতগুলো লক্ষণ থাকতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ইমপ্রুভমেন্ট, রাজনৈতিক ঐক্যমত। কিন্তু এখন আমরা বিভাজন দেখতে পাচ্ছি, বিভিন্ন ক্ষেত্রে ডে বাই ডে বিভাজন হচ্ছে, যার ফলে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা বোধহয় তৈরি হয়েছে। এখন বাংলাদেশের মানুষ, আপনারাও যারা আমার জীবদশায় এই 32 বছর বয়সে আমি কিন্তু এখন ভোট দিতে পারিনি, এমনকি আমি ভিপি হয়েছি, দুর্ভাগ্য আমার নিজের ভোটটাও কিন্তু আমি দিতে পারিনি। ভোট দিতে যাব তখন এই হলের গন্ডগোল লাগিয়ে গেছে, আমার ভোট আমি কিন্তু দিতে পারিনি, আমি ভিপি হয়ে গেছি। প্রধান প্রতিপক্ষ বিএনপি, জামাত, তারা বুঝতে পারে না যে আওয়ামী লীগ কি মেকানিজমটা করেছিল, একেবারে সূক্ষ্ম একটা মেকানিজম করেছিল। তো এখন যদি ধরেন এই সময় সরকারের আমরা আন্দোলন করেছি, বিএনপি, জামাত, বলা চলে আওয়ামী লীগের এবং তার দোসর ব্যতীত সবাই এই গণ অভ্যুত্থানের অংশীদার আন্দোলন করেছে। এখন একটা নিরপেক্ষ সরকার যদি আবার বিশেষ কোনো দলের প্রতি একটু দৃষ্টিভঙ্গি দেয়, পজিটিভ দেয়, তাদেরকে আবার মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য তাদের একটা ভূমিকা থাকে, তাহলে সরকার প্রশ্নবিদ্ধ হবে। সরকার প্রশ্নবিদ্ধ হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবেই। তাহলে আমি এই জন্য বলছি যে দুর্ভাগ্যটা আমাদের, আমরা ক্রাইসিসের মধ্যে দিয়েই খালি ঘুরপাক খাচ্ছি। সেই জায়গা থেকে আমাদের বশির ভাই, আমাদের ইয়ং ম্যান, সেও ছাত্র থেকে এখানে এসেছে, এখন রাজনৈতিক দলের সাথে আছে, ইসলামিক আন্দোলনের সাথে। সে একটা চমৎকার কথা বলেছে, যেইটা আমি সমস্ত দূতাবাসগুলোতে যেখানে গেছি তাদেরকেও বলেছি, এবং কমিউনিটির যারা আমি যেখানে প্রোগ্রাম করেছিলাম সেখানেও বলেছিলাম যে দেখেন, দেশের বাইরে থেকে যারা বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছেন, মতাদর্শের লোক আছেন, আপনাদের তো প্রথম পরিচয় আপনারা বাংলাদেশি। সো এইখানে আপনি একটা দল বা সংগঠনকে ভালোবাসেন সেটা আলাদা বিষয়, কিন্তু প্রথম আপনারা বাংলাদেশি ভ্রাতৃত্বের আলোকে নিজেদের মধ্যে একটা সম্প্রীতি গড়ে তোলার চেষ্টা করেন, এবং বিভিন্ন পেশায় যে যেখানে আছেন একজন আরেকজনকে সহযোগিতার মধ্যে দিয়ে বাংলাদেশি কমিউনিটিটাকে স্ট্রং করার, এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাতে দেশ উপকৃত হবে, আমরা সবাই উপকৃত হব। এবং এই যে একটা সম্প্রীতির নজির, বিভিন্ন দলমত নির্বিশেষে যদি আমরা প্রবাসে উদাহরণ তৈরি করতে পারি, সেটা দেশের রাজনীতিতে একটা আমি মনে করি উদাহরণ হবে। আমরা আশা করব যে প্রবাসী অধিকার পরিষদ শুরু থেকেই আমি তাদেরকে এইভাবেই যতগুলো মিটিংয়ে নির্দেশনা দিয়েছি, আলোচনা করেছি, এটাই বলেছি যে প্রবাসী অধিকার পরিষদ প্রবাসীদের মধ্যে একটা ব্রিজ হবে কানেক্টিভিটি তৈরি করার জন্য, যে সেখানে দলমত নির্বিশেষে আপনারা যখন প্রোগ্রাম করবেন বিভিন্ন সংগঠনের লোকজনকে এনগেজ করবেন,
5 জন অতিথি থাকলে আপনারা 2 জন থাকবেন, তাদের 3 জনকে বসাবেন, সবাই কথা বলার স্পেস থাকবে, একটা সার্বজনীন প্রোগ্রাম আপনারা করার চেষ্টা করবেন। এটা সবসময় তাদেরকে আমি এই পরামর্শটা দিয়েছি। আশা করি অন্যান্য দলও সেইভাবে চিন্তা করে আমাদের প্রবাসী কমিউনিটিকে কিভাবে ইউনাইটেড রাখা যায়। এবং আজকের যে একটা আলোচনারও টপিকসটা নির্ধারণ করেছিল যে জুলাই গণ অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা। আমার মনে হয় প্রত্যাশার কথা বেশ কিছু কথা বলেছি, এখন একটু এই ভূমিকার কথা বলা দরকার।